রাজস্থানও তো দেখছি একেবারে কলকাতার মতোই নিজেদের হাল করে ফেললো। একেবারে নিশ্চিত জেতা একটা ম্যাচ, হাতের মুঠোয় থাকা একটা ম্যাচ, মাঝের কয়েক ওভারে ছোট ছোট কিছু ভুলের কারণে প্রতিপক্ষকে তারা ম্যাচটা দিন শেষে উপহার দিয়ে এলো। তো যার ফলে রাজস্থানের হারের ধারা তো চলতেই থাকছে, আর অপরদিকে দিল্লি প্রথম 4 ম্যাচে টানা জয়ের পর মাঝে একটা ছন্দপতন ঘটেছিল মুম্বাইয়ের কাছে হেরে, কিন্তু তারপর আবার এই ম্যাচে রাজস্থানকে হারিয়ে আবার ওই জয়ের স্মরণিতে তারা ফিরে এলো, এমনটা বলাই চলে। তাহলে এদিন দিল্লি আর রাজস্থান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এদিন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টস দিতে আগে দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো দিল্লির ইনিংসের শুরুটা কিন্তু খারাপ হয়নি। তাদের দুই ওপেনার ফ্রেজার ম্যাকগার্গ আর অভিষেক পোরেলের মধ্যে ঝোড়ো 34 রানের একটা ওপেনিং জুটি গড়ে ওঠে। এই জায়গায় ফ্রেজার ম্যাকগার্গ, যিনি একেবারেই ছন্দে ছিলেন না, প্রথম ওভারেই ওই জফরা আর্চারকে 2টা বাউন্ডারি মেরে নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। আর অপরদিকে সেকেন্ড ওভারে তুষার দেশপান্ডেকে এই অভিষেক পোরেল 4টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি মেরে 24টা রান তুলে নিয়েছিলেন। মানে তখন একেবারে বিস্ফোরক গতিতে ব্যাটিং করছিলেন এই দুইজনই। কিন্তু জোফরা আর্চারের সেকেন্ড ওভারে আর কি যখন তিনি বল করতে এলেন, ওই জায়গায় তিনি ফ্রেজার ম্যাকগার্কে ফিরিয়ে দেন। তো 9 রান করেই তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারেই মানে খুবই দুঃখজনক বা হতাশাজনক একটা ঘটনা ঘটে বলতে পারেন। এর আগের দিনের নায়ক করুণ নায়ার, যিনি মানে 89 রান করে মানে ম্যাচ জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ওই দিল্লিকে মুম্বাইয়ের এগেনস্টে, তো তিনি কিনা মানে মাত্র 3 বল খেলে কোনো রানের খাতা না খুলতে পেরে আউট হয়ে যান। তার ওই পার্টনার অভিষেক পোরেলের সাথে একটা ভুল বোঝাবুঝিতে রান আউট হয়। খুবই হতাশাজনক বলতে হবে। তো 34 রানে দিল্লির দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর কেএল রাহুল ব্যাটিং করতে আসেন। তো কেএল রাহুল আর ওই অভিষেক পোরেলের মধ্যে এই থার্ড উইকেটে একটা আবার 63 রানের জুটি গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু দিল্লি ওই মানে পরপর যে 2 উইকেট হারালো ওইখান থেকে আবার বেশ ভালোভাবে কামব্যাক করে। তো পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে দিল্লি স্কোরটা ছিল 2 উইকেটে 46, এরপর 10 ওভার শেষ হতে স্কোরটা ছিল 2 উইকেটে 76। বেশ তখন ভালোভাবেই এগোচ্ছিল এই দুই ব্যাটার। কিন্তু আমি বলবো কেএল রাহুল এদিন নিজের একেবারে সেরা ছন্দে ব্যাটিং করছিলেন, সেটা আমি বলবো না। তিনি ওই জায়গায় 32 বলে 38টা রান করেছেন। তো তিনি আউট হয়েছিলেন ইনিংসের একেবারে ওই 13 নম্বর ওভারে গিয়ে। তো ওই জায়গায় তিনি যখন আউট হলেন তখন দিল্লি স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 97। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে অভিষেক পোরেল 49 রান করে তিনিও মানে বেশ ভালো ছন্দেই ব্যাটিং করছিলেন। তো ওই জায়গায় ওয়ান ইন্দু হাসারাঙ্গার একটা ডেলিভারিতে তিনি একটা ফ্ল্যাট শট খেলতে গেছিলেন ওই আর কি লং অফ দিয়ে, কিন্তু ওই রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান ওই 49টা রান করেই। তো যার ফলে দিল্লি ওই জায়গায় চতুর্থ উইকেট হওয়ায়, কিন্তু এরপর পঞ্চম উইকেটে তাদের ক্যাপ্টেন আকসার প্যাটেল আর ক্রিস্টান স্টাবসের মধ্যে একটা ঝোড়ো 41 রানের জুটি গড়ে ওঠে। মূলত এই জুটিতে রান তোলার কাজটা ওই আকসার প্যাটেলই করেছিলেন। 14 বলে 34 রানের একটা বিস্ফোরক ইনিংস তিনি খেলে দিয়ে গেছেন। 4টা 4, 2টা ছক্কা মেরেছেন। তো এরপর আকসার প্যাটেল যখন আউট হয়ে যান, তারপর আর কি আশুতোষ শর্মা আর ওইদিকে ওই ক্রিস্টান স্টাবসের মধ্যে আবার ওই শেষ উইকেটে একটা আবার পার্টনারশিপ গড়ে ওঠে 42 রানে, সেটা আবার এসেছিল মাত্র 19 বলে। এই ঝোড়ো পার্টনারশিপটার হাত ধরে কিন্তু মানে দিল্লি ওই জায়গায় 180 প্লাস আর কি চলে যায়, মানে 180 প্লাস হয়ে তাদের আর কি স্কোরটা হয়ে যায় 188। তো এই জায়গায় ক্রিস্টান স্টাবসও একটা কার্যকরী ইনিংস খেলেছেন 18 বলে 34 রানে। আর অপরদিকে আশুতোষ শর্মা 15 রান করে তিনিও অপরাজিত ছিলেন। তো আর একটা উল্লেখযোগ্য বিষয়, দিল্লির ইনিংসের একদম লাস্ট ওভারে সন্দীপ শর্মা লিক করে দিয়েছিলেন 19টা রান। আর ওই জায়গায় তিনি 4টা ওয়াইড আর একটা নো বলও করেছিলেন। মানে এইটা আর কি বলবো রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই আর কি মানে এক্সপেন্সিভ হয়ে গেছিল। তো এরপর এই 189 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থানের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তাদের দুই ওপেনার জয়সওয়াল আর সঞ্জু স্যামসন একেবারে বিদ্যুৎ গতিতে শুরু করেছিল। মানে দুজনেই আর কি বেশ ভালো টাচে ছিলেন। সঞ্জু স্যামসন তো বলবো তিনি বেশ স্বপ্নের মেজাজে ব্যাটিং করছিলেন, কিন্তু ছন্দপতনটা ঘটলো এই জায়গায় আর কি পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে এসে। তো ওই জায়গায় যখন সঞ্জু স্যামসন ব্যাটিং করছিলেন তখন তিনি ওই জায়গায় একটা সাইড স্ট্রেনের শিকার হন। মানে চেষ্টা করছিলেন আর কি ক্রিজে থাকার, কিন্তু মানে আর পারলেন না বলে আর কি তাকে ওই রিটায়ার্ড হার্ট হয় উঠে যেতে হলো। কিন্তু তিনি দারুণ ব্যাটিং করেছিলেন, 19 বলে 31 রান করে গেছিলেন। এরপর ক্রিজে আসেন ওই জায়গায় রিয়ান পরাগ, কিন্তু রিয়ান পরাগ এদিন মানে দলকে সেভাবে ভরসাটা দিতে পারেননি। মাত্র 8 রান করেই ওই মানে দিল্লি ক্যাপ্টেন আকসার প্যাটেলের একটা ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। তো ওই জায়গায় 76 রানে রাজস্থান তাদের প্রথম উইকেটটা হারায়। তো এরপর জয়সওয়াল আর কি নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেন। এরপর নীতিশ রানা আর জয়সওয়ালের মধ্যে আবার একটা ওই 36 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল, কিন্তু জয়সওয়াল ওই জায়গায় হাফ সেঞ্চুরি মানে কমপ্লিট করার পরপরই তিনি ওই জায়গায় আউট হয়ে যান। তো ওই জায়গায় 112তে রাজস্থানের স্কোরটা তখন হয়ে যায় 2। এরপর বলবো ওই ধ্রুব জুরেল আর ওই নীতিশ রানার মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে এই জায়গায় ওই 49 রানের। বেশ ভালো মতোই ব্যাটিং করছিলেন এই দুইজন। মানে নীতিশ রানা তো বলবো একেবারে বিস্ফোরক মেজাজে তিনি ব্যাটিং করছিলেন, মানে ঠিক ওই চেন্নাই ম্যাচের মতোই। তো ওই জায়গায় মানে তিনি মাত্র 26 বলে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছিলেন। অপরদিকে ধ্রুব জুরেল তাকে বেশ একটা সাপোর্ট মানে দিচ্ছিলেন উইকেটের অপর পাশ থেকে, তিনি ওই জায়গায় 2টা ছক্কা মেরে ফেলেছিলেন। কিন্তু ওই জায়গায় আমি বলবো ওই মিচেল স্টার্কের লাস্টের আগের ওভার মানে ইনিংসের 18 নম্বর ওভারে একটা চমৎকার ইয়র্কারে ওই জায়গায় নীতিশ রানাকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান। 51টা রান তিনি করে আউট হয়েছিলেন। তো এরপর ওই সিমরন হেটমায়ার আর ধ্রুব জুরেলের মধ্যে ওই মানে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 27 রানের। মনেই হচ্ছিল যে মানে রাজস্থান ম্যাচটা অনায়াসেই জিতে যাবে, কারণ লাস্ট 10 ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল। মাত্র 95 রান, হাতে ছিল 9টা উইকেট। এই জায়গা থেকে তারা যে ওভারওয়েলমিং ফেভারিট জয়ের জন্য, এটা তো আর বলে দেওয়া লাগে না। ইভেন লাস্ট 3 ওভারে মানে 18 বলে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল 31 রান, হাতে তখনও ছিল তাদের 8টা উইকেট। এরপর লাস্ট 2 ওভারও প্রয়োজন ছিল জয়ের জন্য 23 রান।
এরপর পেনাল্টিমেট ওভারে মোহিত শর্মাকে পিটিয়ে মানে 14টা রান নিলেন ওই জায়গায় সিমরন হেটমায়ার আর ধ্রুব জুরেল, যার ফলে লাস্ট ওভারে তাদের মানে জয়ের জন্য আর লাগতো মাত্র ওই জায়গায় 9টা রান। তো এটা তো ভেরি মাচ অ্যাচিভেবল। তো মিচেল স্টার্ক ওই জায়গায় বল করতে এসে একটা চমৎকার ওভার করলেন লাস্ট ওভারটা। তিনি ওই জায়গায় আর কি মানে দুর্ধর্ষ বোলিং করলেন, মানে লাস্ট আর কি 5 বলে তাদের প্রয়োজন ছিল 8 রান, 4 বলে 7 রান, 3 বলে 5 রান, বা বলতে পারেন ওই জায়গায় 2 বলে 1 রান, এরকম করতে করতে আর কি লাস্ট বলে মানে ওই একটা আর কি মানে হুইপ করে আর কি মানে ডিপ মিড উইকেট দিয়ে ওই জায়গায় 2 রান নিতে চেয়েছিলেন ধ্রুব জুরেল, কিন্তু আনফর্চুনেটলি মানে সেকেন্ড রানটা কমপ্লিট করতে পারেননি। তো ওই জায়গায় ম্যাচটা টাই অবস্থায় শেষ হলো। তো এরপর ম্যাচটা গড়ালো আর কি সুপার ওভারে। তো সুপার ওভারে কিন্তু রাজস্থান ব্যাটিং করতে এসে তারা কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিল। সিমরন হেটমায়ার আর রিয়ান পরাগ দুজনে 2টা বাউন্ডারি মেরে প্রথম 3 বলেই 10 রান তুলে ফেলেছিলেন। তো এরপর ওই থার্ড বলটা কিন্তু মিচেল স্টার্ক একটা নো বল করেছিল। তো এরপর ওই জায়গায় বলবো মানে রিয়ান পরাগ যেখানে আর কি মানে ওই ফ্রি হিটটা কাজে লাগানোর কথা সেটা তো তিনি ওই জায়গায় কাজে লাগাতে পারেননি। যাই হোক, বলটা আর কি ডাউন দ্য লেগে হয়ে আর কি বেরিয়ে গেছিলো, ওয়াইডও হয়নি ওইটা, কিন্তু ওই আর কি ফ্রি হিটের ডেলিভারিটাতে তিনি রান আউট হয়ে গেলেন। এর থেকে বড় দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই 2 রান নিতে গিয়ে আর একটা রান আউটের শিকার হয়, যার ফলে 1 বল বাকি থাকতে কিন্তু রাজস্থানের ওই মানে সুপার ওভারের ইনিংসটা শেষ হয়ে যায় মাত্র 11 রানে। তো এই রান চেস করতে নেমেছিলেন ওই কেএল রাহুল আর ত্রিস্টান স্টাফস। তো এরাও আর কি বলতে গেলে মানে খুবই বুদ্ধিমত্তার সাথে খেললো। মানে কেএল রাহুল ওই সেকেন্ড বলে একটা বাউন্ডারি মারলেন, আর তারপর ত্রিস্টান স্টাফস ওই জায়গায় মানে ওই ওভারের 4th বলে ওই মানে একটা শর্ট পিচ ডেলিভারি ছিল ওই জায়গায় আর কি সন্দীপ শর্মা, তিনি একবারে পুল করে মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরে দিল্লিকে জয়টা এনে দিলেন। তো তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, এই দিল্লি আর রাজস্থান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই যে আর কি শুরুতেই দিল্লির ইনিংসে ওই অভিষেক পোরেলের 49 রানের ইনিংসটার কথা। তিনি ওই জায়গায় ওপেন করতে নেমে প্রথমে আমি বললাম ওই ওপেনিং জুটিতে 34 রান গড়ে তুলেছিলেন ওই ফ্রেজার ম্যাকগার্গের সাথে। এরপর কেএল রাহুলের সাথে 63 রানের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তিনি গড়ে তুলেছিলেন তারই 49 রানের ইনিংসের মাধ্যমে। তো এটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই আকসার প্যাটেলের ওই বিদ্যুৎ গতিতে ওই ঝোড়ো আর কি ইনিংসটার কথা। 14 বলে তিনি ওই জায়গায় 34টা রান করে দিয়েছিলেন। মানে এই ইনিংসটা কিন্তু দিন শেষে অনেক বড় ফারাক করে দিয়েছে। আমি মনে করি মূলত আকসার প্যাটেলের এই ঝোড়ো ইনিংসটার জন্য কিন্তু দিল্লি স্কোরটা ওই 175 পেরিয়ে 180 পেরিয়ে 188-এ চলে গেছিলো। না হলে মনে হচ্ছিল একসময় দিল্লি স্কোরটা বড় জোর ওই 170 থেকে 75-এর মধ্যেই হয়তো আটকে যাবে। তো আকসার প্যাটেলের এই 34 রানের ইনিংসটা কিন্তু এই ম্যাচের ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার। কিংবা বলতে পারেন ওই সঞ্জু স্যামসনের আর কি পুরোটা ব্যাটিং করতে না পারা। সঞ্জু স্যামসন মানে দারুণ ছন্দে ছিলেন, 3টা ছক্কাও মেরে ফেলেছিলেন, 31 রান করেও ফেলেছিলেন মাত্র 19 বলে। তো ওই জায়গায় খুবই আনফর্চুনেটলি তাকে ওই সাইড স্ট্রেনের শিকার হয়ে উঠে যেতে হয়। তিনি আর 2-3টা ওভার ক্রিজে থাকতে পারলে আমার মনে হয় রাজস্থান ম্যাচটা বের করে দিত। তো ডেফিনেটলি সঞ্জুর ওই মানে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়াটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই নীতিশ রানার আর কি উইকেটটা। নীতিশ রানা তখন বেশ ভালো ছন্দে ব্যাটিং করছিলেন, তখন মনেই হচ্ছিল রাজস্থান ম্যাচটা জিতেই যাবে। ইভেন মানে রাজস্থানের ব্যাটিং ইনিংসের বেশিরভাগটা সময় মনে হচ্ছিল যে রাজস্থান জিতে যাবে, কখনো মনে হয়নি যে দিল্লির এই জায়গা থেকে জয়ের কোনো সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই মিচেল স্টার্ক ওই 18 নম্বর ওভারে ওই নীতিশ রানাকে যে ফিরিয়ে দিলেন, ওই জায়গাতে আর কি রাজস্থান একটা বেশ ভালো মতো ধাক্কা খায়। তো আমি মনে করি নীতিশ রানার আউটটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই দিল্লির ইনিংসের একদম লাস্ট ডেলিভারিটা। ওই ত্রিস্টান স্টাফস একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় তিনি কিন্তু লিডিং এজের শিকার হয়ে একটা আর কি হাই ক্যাচ উঠে গেছিল তার। তো ওই ক্যাচটা আর কি মনেই হচ্ছিল একটা লোপ্পা ক্যাচ। নিশ্চিতভাবে ওই জায়গায় মাহেশ থিকসানা নিচে চলেও এসেছিলেন, মানে তালুবন্দি তিনি করেই ফেলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আর কি গ্র্যাব করতে পারেননি। তো ওই জায়গা থেকে কিন্তু দিল্লি ওই লাস্ট বলে একটা রান কালেক্ট করে ফেলে। আর দিন শেষে যেহেতু রাজস্থানকে ম্যাচটা ওই 1 রানের ব্যবধানেই হারতে হয়েছে, তাই আমার কাছে মনে হয় ওইটা কিন্তু দিন শেষে আর কি মানে রাজস্থানকে আর কি মানে ডুবিয়ে দিয়েছে বলা চলে। মাহেশ থিকসানা যদি এই ক্যাচটা ধরতে পারতেন তাহলে কিন্তু দিল্লিকে মানে এই ম্যাচটা রাজস্থান হারিয়ে আসতো, এটা আমি একদম স্টিল বিশ্বাস করি। অনেকের সাথে হয়তো মিলবে না, কিন্তু আমার কাছে ওই দিল্লির ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে মাহেশ থিকসানার ওই ক্যাচ মিসটা, আর যার ফলে 1 রান যে লিক হয়ে গেল ওই জায়গায়, ওটাই হচ্ছে এই দিল্লি আর রাজস্থান ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।